এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের জিএস সেকশনের মানে গ্রুপ সি আর গ্রুপ ডিকে লক্ষ্য রেখে, রাজ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে আমরা ইন্ডিয়ান পলিটির ওপর 30টি কোশ্চেন করাবো এবং তোমরাও আমার সাথে সাথে 30টি কোশ্চেন করবে। তারপর তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কত উত্তর হলো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা জানো যে এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে আমরা অলরেডি আরও কিছু ভিডিও আপলোড করেছি, জিএস সেকশন, ম্যাথ সেকশন, আরও নানান সেকশনের উপর আপলোড করেছি। তোমরা পারলে সেই ভিডিওগুলো একবার দেখে নাও। তো আজকে চলো ইন্ডিয়ান পলিটির ওপর 30টা কোশ্চেন করাবো, ঠিক আছে? তো ইন্ডিয়ান পলিটির উপর 30টা যে কোশ্চেন করাবো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপকামিং ডেতে কিন্তু আসতে চলেছে। ক্লিয়ার? তো চলো আমরা এক এক করে দেখি সেইগুলো, এবং এগুলো কিন্তু সব কমনযোগ্য প্রশ্ন। দেখো 100% কমনযোগ্য কোশ্চেন যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা আসতে চলেছে। তো দেখো আমাদের বিভিন্ন স্যারেরা যে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিচ্ছেন তার বিভিন্ন দেখো কালার কোড দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেসের, লজিক্যাল রিজনিংয়ের, এরিথমেটিক বা ইংলিশ সমস্ত কিছু দেখো আলাদা আলাদা কালার কোড দেওয়া আছে না? তো এইগুলো তোমরা তোমাদের সুবিধার্থে এগুলো করা হয়েছে, তোমরা এটা একটু লক্ষ্য রেখো। নেক্সট, আর একটা তোমাদের ক্লাস শুরু করার আগে একটা ঘোষণা করে দিই যে আমরা 15টা প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের উদ্দেশ্যে বানিয়েছি, এবং সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা কি করে পাবে তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে স্যার আমি প্র্যাকটিস সেট নিতে চাই, 15টা প্র্যাকটিস সেট আমি নিতে চাই। ক্লিয়ার? তো তোমরা তোমাদের পেমেন্ট করবে এবং তার স্ক্রিনশট পাঠিয়ে দেবে, এবং পেমেন্ট করার জন্য দেখো কিউআর কোড একটা দেওয়া আছে পল্লব সাহা স্যারের নামে, এবং এই নাম্বারটা একটু আলাদা আছে, সেটাও একটু পেমেন্ট করার সময় দেখে নেবে। আর প্রাইস রাখা হয়েছে সর্বনিম্ন মূল্যে, দেখো 150 টাকা মাত্র। তবে এই 15টা প্র্যাকটিস সেট তোমরা যদি করো তোমরা ঠকবে না, এটা 100% কনফার্ম কথা দিলাম। মাত্র 150 টাকায় 15টা প্র্যাকটিস সেট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু বানিয়েছি। তোমরা পারলে এটা নিতে পারো, নিয়ে একবার দেখতে পারো, কারণ তোমরা জানো যে ফেব্রুয়ারি নয়তো মার্চ মাসে আমাদের রাজ্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, কনফার্ম খবর। ওকে, নেক্সট আমরা চলে আসি আজকের 30টা কোশ্চেন, যেটা হচ্ছে পলিটির ওপর। আচ্ছা, নেক্সট চলো আমরা পলিটির ওপর 30টা কোশ্চেন করাবো। তো এই হচ্ছে সংবিধানের পোর্শন, বুঝতেই পারছো সংবিধানের পোর্শন এটা। তো এটা চলো নেক্সট কি কি কোশ্চেন আমরা এ করব। নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর ধারায়, প্রথম কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এর ব্যাপারটা বলা হয়েছে? তো যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো অলরেডি তারা জানো যে এটা কত নম্বর ধারাতে বলা হয়েছে। অলরেডি বহুবার কিন্তু পরীক্ষায় এসে গেছে এটা। ধারা নম্বর 14, 15, 16 নাকি 17? তো আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ এই বিষয়টা কত নম্বর ধারাতে বলা হয়েছে? তো উত্তর কি হবে? উত্তর তোমরা জানো যে এইটা 17 নম্বর যে ধারা, 17 নম্বর যে আর্টিকেল, সেই 17 নম্বর আর্টিকেলে কিন্তু আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। আচ্ছা, 17 নম্বর ধারা, 16, 15, 14 এরা সবই কিসের মধ্যে পড়বে বলো তো? ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ এফআর। আমি এফআর দিয়ে ডিনোট করলাম। তো ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইট। এর থেকে আর একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট যে 12 থেকে 35-এর মধ্যে রয়েছে, এর ভাগ বা পার্ট নম্বর কত? পার্ট নম্বরটাও পড়ে, তাহলে পার্ট নম্বরটা হবে পার্ট 3, তাহলে 3 নম্বর পার্টই রয়েছে। তো 3 নম্বর পার্ট 12 থেকে 35, তার মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইট। বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট রয়েছে? বর্তমানে ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা হচ্ছে কটা? 6টি। ক্লিয়ার? তো এখানে অপশান কি উত্তর হবে? অস্পৃশ্যতা দূরীকরণ। উত্তর হচ্ছে 17 নম্বর ধারা। আশা করি বোঝা গেল। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 2 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, 2 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো তোমরা জানো যে ক্যাবিনেট মিশন কখন এসেছিল সেটা কি জানো নিশ্চয়ই? তো যে ক্যাবিনেট মিশন, তো সেটা হচ্ছে কবে না 1946-এ। ক্লিয়ার? তো ক্যাবিনেট মিশন আসার পর তারপরে কিন্তু গণপরিষদের গঠন। তো গণপরিষদের আন্ডারে অনেকগুলো তোমার কমিটি ছিল, তার মধ্যে যে কমিটির দায়িত্ব ছিল যে সংবিধানের খসড়া বানানোর, তার নাম হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। যাই হোক, সেই গণপরিষদের যে অস্থায়ী সভাপতি, মানে প্রথম যে মিটিংটা হয়েছিল সেখানে একজন অস্থায়ী সভাপতি ছিলেন। মিটিংটা কবে হয়েছিল? সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946-এ প্রথম মিটিং হয়, এবং সেই মিটিংয়ে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? 4টে অপশান, আম্বেদকর সাহেব, রাজেন্দ্র প্রসাদ সাহেব, না ডক্টর সচিদানন্দ সিনহা, না জওহরলাল নেহেরু। তো তোমরা যারা উত্তর জানো অলরেডি তারা জানো যে ডক্টর সচিদানন্দ সিনহা তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। এরপর 9 ডিসেম্বরের পর হচ্ছে 11ই ডিসেম্বর
মিটিং হয় এবং সেখানে কিন্তু আমরা কাকে করি, রাজেন্দ্র প্রসাদকে। ওকে, তো রাজেন্দ্র প্রসাদ স্যারকে আমরা কি করি, যে আমরা সভাপতি বানিয়ে দিই। তো অস্থায়ী সভাপতি বললে কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা। মিটিংটা কবে হয়েছিল, 9 ডিসেম্বর 1946। আর রাজেন্দ্র প্রসাদ সাহেব কবে সভাপতি হয়েছিলেন, তার ঠিক একদিন পরে 11 ডিসেম্বর, মানে মাঝে 10 তারিখ, তারপরে 11 তারিখ। 11 তারিখ হচ্ছে 11 ডিসেম্বরে তোমার রাজেন্দ্র প্রসাদ সাহেব হচ্ছে স্থায়ী সভাপতি হয়েছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর হবে কি, ডক্টর সচিদানন্দ সিনহা। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে আসি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আসতে পারে, বা আগেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে। চলো 3 নম্বর কোশ্চেনে আসি। ফান্ডামেন্টাল ডিউটিস, যাকে আমি শর্ট করে যদি লিখি তাহলে আমি লিখতে পারি এফডি, ফান্ডামেন্টাল ডিউটিস। ক্লিয়ার? তো ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে, পার্ট 3, 4A, পার্ট 5 না পার্ট 6? 4টি অপশান দেওয়া আছে। তো ফান্ডামেন্টাল ডিউটিস কোন পার্টে রাখা হয়েছে, এটা তো ফান্ডামেন্টাল ডিউটিস তোমরা জানো যে এটা শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ইনক্লুড হয়েছে মূল সংবিধানের মধ্যে, মানে সংবিধানের মধ্যে ইনক্লুড হয়েছে। তাহলে সেটা উত্তর কি হবে এখানে, তা উত্তর দেখো এখানে পার্ট 4 এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে এটা, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে পার্ট 4 এতে ফান্ডামেন্টাল রাইটকে রাখা হয়েছে, তো কবে এটা, তাহলে অ্যামেন্ডমেন্ট করেছি কবে না, এইটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট 1976। তো 42 অ্যামেন্ডমেন্ট 1976-এ এইটা কিন্তু ইনক্লুড করা হয়েছে ভারতের সংবিধানের সঙ্গে, সেই জন্য দেখো পার্ট 4 এ। এবার প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি বর্তমানে কটা আছে, তাহলে বর্তমানে আছে কটা, 11টি। তাহলে 11টি বর্তমানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস আছে। ক্লিয়ার? প্রাথমিকভাবে 10টি এন্ট্রি করা হয়েছিল, পরবর্তীকালে আরও একটা এন্ট্রি হয়, সেটা হচ্ছে 2002 সালে। সেটা নিয়ে টোটাল এখন রয়েছে 11টা মৌলিক কর্তব্য। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে, পার্ট 4A। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর জন্য যে কমিটিটার নামটাও কিন্তু পরীক্ষায় এসেছে, তার নাম হচ্ছে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনেই ফান্ডামেন্টাল কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি তার এন্ট্রি হয়। আশা করি বোঝাতে পারলাম পুরো বিষয়টা। আচ্ছা, নেক্সট চলে আসি পরের কোশ্চেনে। পরের দেখো যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেনে যদি আসি, 4 নম্বর কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো তারা তো, তাদের কাছে প্রশ্নটা অবভিয়াসলি খুব ইজি, ঠিক আছে? যারা জানো না তাদের জন্য একটু বলে দিই যে পার্লামেন্ট তো লোকসভা, রাজ্যসভা। এখানে একটা কোয়েশ্চেন আছে যে পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত, তখন উত্তর হবে লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট, 3টে নিয়ে হবে। কিন্তু পার্লামেন্টের মধ্যে দেখো লোকসভার একটা কক্ষ আছে আর রাজ্যসভার একটা কক্ষ আছে, ঠিক আছে? তো এই লোকসভার কক্ষে এমপিদের, মানে এমপি হতে গেলে বা লোকসভার কক্ষে যদি এন্ট্রি নিতে হয় তাহলে কত ন্যূনতম মিনিমাম বয়স হতে হবে, তাহলে উত্তর হবে কি অপশান সি, যেটা হচ্ছে 25 বছর। তাহলে মিনিমাম তোমাকে 25 বছর না হলে তুমি লোকসভার সদস্য হতে পারবে না, মানে অ্যাজ এ এমপি লোকসভার সদস্য হতে তুমি পারবে না। তাহলে মিনিমাম ক্রাইটেরিয়া কি 25 বছর। ক্লিয়ার? মানে এই ঘরটাতে বা এই কক্ষটাতে। চলে আসো পরের কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ করা হয়, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা হয়। ক্লিয়ার? তো ধারা নম্বর 52, 61, 72 নাকি 123? তাহলে কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, মানে রাষ্ট্রপতিকে অপসারণ করে দেওয়া? যদি রাষ্ট্রপতি কোনো সংবিধান বিরোধী কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তার ইমপিচমেন্টেরও পদ্ধতি আমাদের ভারতীয় সংবিধানে আছে। তো এখানে দেখো কোথায় কি পদ্ধতিতে, তো এখানে বলেনি, এখানে বলেছে কত নম্বর আর্টিকেলের দ্বারা তাকে ইমপিচমেন্ট করা হয়। খুব ভালো করে মনে রাখবে এই আর্টিকেলের নামটা বা এই আর্টিকেলের ধারাটা, তো সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 61। আর্টিকেল 61-এর দ্বারা রাষ্ট্রপতিকে আমরা কি করতে পারি, ইমপিচমেন্ট করতে পারি। এবার রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য একটা জটিল পদ্ধতি, তার জন্য প্রথমে একটা লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো পক্ষে তার এগেনস্টে রেজলিউশন আনতে হবে, 1/4 কমসে কম যেন মানে মেজরিটি থাকে, 1/4 মেজরিটি মানে যারা সম্মতি দেয়। তারপর সেটাকে 2/3 মেজরিটিতে লোকসভায় যদি পাস হয়ে যায় তা সেটাকে রাজ্যসভায় পাঠাতে হবে, তারপর পরবর্তী প্রসেস আরম্ভ হবে। তো মেন কথা আমি ওখানে যাব না। তো এখানে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য আর্টিকেল নাম্বার 61 তোমাদের লাগু করতে হবে। ক্লিয়ার? নেক্সট পরের কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে যদি আসি, 6 নম্বর কোয়েশ্চেনে দেখো যে ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল বা শিডিউল রয়েছে।
ভারতের যখন মূল সংবিধান অর্থাৎ 1950-তে যখন মূল সংবিধান চালু হয় তখন তফসিল একটা সংখ্যায় ছিল, বর্তমানে তফসিল আর একটা সংখ্যায় আছে। তো তোমাকে প্রশ্নটা কি বলেছে, বর্তমান, তাই না? তো বর্তমানে বলেছে কতগুলো তফসিল আছে, তাহলে 8টা, 10টা, 12টা, 14টা, 4টে অপশান আছে। তাহলে এখানে তোমরা জানো যে বর্তমানে কতগুলো তফসিল রয়েছে, বর্তমানে টোটাল 12টা তফসিল রয়েছে। কিন্তু যখন মূল সংবিধান ছিল অর্থাৎ 1950 সালের কথা আমি বলছি, ঠিক আছে, যখন মূল সংবিধান, সেই মূল সংবিধানে কিন্তু তখন ছিল কটি বলতো, তখন ছিল হচ্ছে 8টি। ক্লিয়ার? মূল সংবিধানে ছিল 8টি, এখন তফসিলের সংখ্যা দাঁড়িয়েছে কটি, 12টি। ক্লিয়ার? খুব ভালো করে মনে রাখবে, প্রশ্নটা কিন্তু আসে। তাহলে 12টি তফসিল বর্তমানে রয়েছে বা 12টি শিডিউল বর্তমানে রয়েছে। 6 নম্বর কোশ্চেনের পর আমরা 7 নম্বর কোশ্চেনটা আসি। দেখো 7 নম্বর কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তো তোমরা সকলেই জানো 18 বছর হলেই আমরা ভোট দেওয়ার রাইট পাই ভারতীয় সংবিধান অনুযায়ী। তো কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তার মানে আগে আমরা 21 বছর বয়সে ভোট দেওয়ার অধিকার পেতাম, এখন কত, 18 বছর। তো কততম সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে? 42তম, 44তম, 61তম নাকি 73তম? 4টে অপশান। তো যারা প্রশ্নটার উত্তর জানো, অ্যামেন্ডমেন্ট যারা পড়েছো তারা জানো যে 61 অ্যামেন্ডমেন্ট, 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভোটাধিকারের যে বয়স সেটা আমরা করেছি কি 21 থেকে কমিয়ে 18 করেছি। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে 61তম অ্যামেন্ডমেন্ট কোন সময় হয়েছিল? তো 61তম অ্যামেন্ডমেন্ট 1988 হয়েছিল 61তম অ্যামেন্ডমেন্ট, যেখানে ভোটাধিকার বয়স কমানো হয়েছিল। কিন্তু সেটা লাগু হয়েছিল কবে গো? লাগু হয়েছিল 1989 স্যার। 1989 সেটা লাগু হয়, কিন্তু যেটা অ্যামেন্ডমেন্ট করা হয় 88 সালে। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়। খুব ভালো কোয়েশ্চেন, অলরেডি প্রিভিয়াস ইয়ারে পড়েছে, এটাও জানিয়ে দিলাম। নেক্সট পরের কোয়েশ্চেনে চলে আসি। পরের কোয়েশ্চেন দেখো 8 নম্বর কোয়েশ্চেন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারার সাথে যুক্ত? বিভিন্ন ধরনের ধারার সাথে বিভিন্ন ধরনের কার্যকলাপ যুক্ত। তো সেখানে দেখো পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা সেটা কত নম্বর ধারার সাথে এখানে যুক্ত? এখানে দেখো 4টি ধারা দিয়েছে, 40, 44, 48 এবং 50। তোমার এটা দেখে তুমি একটা জিনিস মনে করো, 4টি যে অপশান দেওয়া আছে না, এই 4টি অপশান দেখো একটা স্পেশাল কন্ডিশনের মধ্যে দেওয়া আছে। কেন বলো তো? প্রত্যেকটা ধারাই কিন্তু কিসের মধ্যে পড়ে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে নির্দেশমূলক নীতি, যেটা তোমাদের রয়েছে জানো হয়তো, নির্দেশমূলক নীতি। ঠিক আছে, যার আর্টিকেল নাম্বার কত? 36 থেকে 51। দেখো সবকটা আর্টিকেলই কিন্তু রয়েছে এর মধ্যে। ক্লিয়ার? এবার সেখানে পঞ্চায়েতি রাজ কত নম্বর আর্টিকেলে পড়বে, এখানে সেটাই প্রশ্নটা দিয়েছে। তাহলে আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40তেই রয়েছে তোমার ভিলেজ পঞ্চায়েত। আর্টিকেল নাম্বার 40তে রয়েছে ভিলেজ পঞ্চায়েত। ক্লিয়ার? খুব ভালো করে মনে রাখবে, যদি ডিপিএসপির মধ্যে পঞ্চায়েতি ব্যবস্থা কত নম্বর আর্টিকেল বলে তাহলে কিন্তু ধারা নম্বর 40 হবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্নে চলে আসি। আচ্ছা 44 নম্বর এই যে আর্টিকেলটা রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও যে 44 নম্বর আর্টিকেলটা একটা স্পেশাল আর্টিকেল। সেটা কমেন্টে জানাবে যে 44 নম্বর আর্টিকেলটা কেন স্পেশাল, বিশেষ করে এক্সামের জন্য। চলো নেক্সট 9 কোশ্চেনে দেখো, 9 কোশ্চেনটা বলছে অর্থ বিল বা মানি বিল, খুব ইম্পর্টেন্ট, কেবলমাত্র কোথায় পেশ করা যায়? মানি বিল কোথায় কেবলমাত্র পেশ করা যাবে? লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট নাকি যৌথ অধিবেশন? কোথায় পেশ করা যাবে? আমি আগেই বলেছি যে পার্লামেন্টের মধ্যে স্পেশালি দুটো কক্ষ, লোকসভা, রাজ্যসভা স্পেশাল। এখানে বলছে মানি বিল কোন কক্ষে পেশ করতে পারবো? লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট নাকি যৌথ অধিবেশন? তো তোমরা জানো যে মানি বিল অনলি কেবলমাত্র লোকসভাতে পেশ করা যাবে। তার মানে অপশান হচ্ছে এ, মানি বিল কেবলমাত্র লোকসভাতে পাস করা যাবে। খুব ভালো করে মনে রাখবে এটা, একদম খুব ভালো করে মনে রাখবে। এরপর মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে আমি অলরেডি কোশ্চেনটা দিয়েছি, সামনে দেখতে পাবে, তো আমি এখানে বলছি না, সেখানে বলে দেবো। আচ্ছা নেক্সট পরের কোশ্চেন দেখো, চলে আসছি আমরা 10 নম্বর কোশ্চেনে। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? খুব ইজি কোশ্চেন। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? তো যারা উত্তরটা জানো তারা অলরেডি দাগিয়ে দিয়েছো, উত্তর হবে কি? উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। তো বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতির কি নাম গো? C.P. রাধাকৃষ্ণন। C.P. রাধাকৃষ্ণন, ইনি হলেন বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি। উনি আবার রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভাকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান, তো উনি হচ্ছেন রাজ্যসভার আবার চেয়ারম্যান।
ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন। তোমরা এখান থেকে একটা উত্তর দিও, লোকসভা স্পিকারের বর্তমানে যিনি লোকসভা স্পিকার আছেন তার কি নাম, সেটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো, কত সালে বা কোন সালে সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটি যুক্ত হয়েছে? সোশ্যালিস্ট, সেকুলার এবং আরেকটি শব্দ বলে দিই, তার নাম হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছে কত নম্বর তোমার সংবিধান সংশোধনের মাধ্যমে? তো 1950, 1975, 1976 এবং 1978। কত নম্বর সংবিধান সংশোধন তো আমি বলে দেবো, তুমি সালটা বলো। তাহলে এখানে উত্তর কি হওয়া উচিত? তো এখানে উত্তর হওয়া উচিত তোমার জানো যে 1976। অর্থাৎ 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই তিনটি ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি তিনটে জয়েন হয়েছে। ঠিক আছে, 1976। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? সেটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট। তাহলে 42 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে তোমার এইটা জয়েন হচ্ছে, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু একবারই কেবলমাত্র প্রিএমবেল সংশোধিত হয়েছে, সেটা হচ্ছে 1976 সালে, যেখানে তিনটি নিউ ওয়ার্ড ওখানে ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার? খুব ভালো কোয়েশ্চেন এটা। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেনে যদি আসি তো দেখবে, নিচের কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি আইনি অধিকার বা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে? তার মানে দেখো, মৌলিক অধিকার সেটা আইনি অধিকারে পরিণত হচ্ছে, তাই তো? এখানে সেটাই বলছে, মৌলিক অধিকারটা আইনি অধিকারে পরিণত হয়েছে। তার মানে পরিষ্কার কথা যে মৌলিক অধিকার একটা তাহলে এখান থেকে হটে গেছে, একটা নিশ্চয়ই তাহলে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে সেটা আইনি অধিকারে ঢোকানো হয়েছে, তাই তো? তো সেইটা লিগ্যাল রাইট হচ্ছে কোনটা? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? ক্লিয়ার? তো তুমি দেখো, সাম্যের অধিকার তুমি পড়েছো মৌলিক অধিকারে, স্বাধীনতার অধিকারও পড়েছো, শোষণের বিরুদ্ধে অধিকার, তিনটেই পড়েছো। তাহলে অপশান যদি এলিমিনেট করো তাহলে অপশানের উত্তর কি হবে? সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকারটা লিগ্যাল রাইট হয়েছে। তো স্যার কত নম্বর আর্টিকেলে এখন ঢুকেছে? তাহলে আর্টিকেলে ঢুকেছে 300A। 300A আর্টিকেলের মধ্যে রয়েছে। আর মৌলিক অধিকারের আর্টিকেল নাম্বার অলরেডি আমি বলেছি 12 থেকে 35, তাহলে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। তো স্যার তাহলে আগে অর্থাৎ মূল সংবিধানে তাহলে কটা মৌলিক অধিকার ছিল? তো মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। তাহলে একটা যখন হটে গেছে তাহলে মূল সংবিধানে কটা আছে? 6টি। ক্লিয়ার? 6টি। স্যার কত নম্বরটা হটেছিল? না, কত নম্বরটা যদি হটেছিল তাহলে সেটা বলতে হয়, তাহলে 31 নম্বর, যেটা 31 নম্বর, 31 নম্বর যে আর্টিকেলটা ছিল সেই 31 নম্বর আর্টিকেলটাকে হটিয়ে দেওয়া হয়েছে এবং সেটা 300A-তে হটিয়ে দেওয়া হয়েছে। তার সাথেও কোশ্চেন, কবে হটানো হয়েছিল? সেটা হচ্ছে তোমার 1978 সাল, 1978 সালে হটানো হয়েছিল 44 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তা 1978 সাল 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে হটিয়ে দেওয়া হয়েছিল। দেখো, একটা কোয়েশ্চেন থেকে কতগুলো কোয়েশ্চেন পেলাম। তার প্রথমত সম্পত্তির অধিকার, এটা একটা লিগ্যাল রাইট। কত নম্বর আর্টিকেলে? ভালো করে শুনে নাও, 300A আর্টিকেলে বর্তমানে। ক্লিয়ার? তাহলে কোন আর্টিকেলটা মৌলিক অধিকার থেকে হটিয়ে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে তোমার সম্পত্তি অধিকার। সেটা আগে কতই ছিল? 31 নম্বর আর্টিকেলে ছিল, কারণ 35-এর মধ্যেই পড়ছে 31। তো সেটা কবে হটানো হয়েছে? না, 44 অ্যামেন্ডমেন্ট 1978 সালে এটাকে হটিয়ে দেওয়া হয়েছে। একটা কোয়েশ্চেন থেকে আমরা 5 থেকে 6টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোশ্চেনে যদি আসি তাহলে দেখবো আমরা যে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের যত বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো আছে, যেমন আমাদের কলকাতা হাইকোর্ট, সেই রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের যারা বিচারপতি হন না তাদেরকে কে নিয়োগ করে? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি ভারতের প্রধান বিচারপতি? 4টি অপশান। তো জানো যে হাইকোর্টের যারা বিচারপতি তাদেরকেও কিন্তু নিয়োগ করার রাইট একমাত্র কার? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির আছে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা, বা রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। খুব ভালো কোয়েশ্চেন। নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের যদি কোশ্চেনে আসি তো দেখতে পাবে, দেখো, ভারতের সংবিধানে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া? একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া? ব্রিটেন, আমেরিকা, কানাডা, নাকি আয়ারল্যান্ড? কোথা থেকে নেওয়া ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ? দেখো, জেনারেলি কি হয় না, ভারতবর্ষ একটা সিঙ্গেল সিটিজেনশিপে সিঙ্গেল সিটিজেনশিপ আইন সংবিধান অনুযায়ী চলে। যেমন কি, আমি যদি ভারতবর্ষের নাগরিক হই, আমি অন্য কোনো দেশের নাগরিক হতে পারবো না। আমি যদি সেই দেশের নাগরিকত্ব নিয়ে নিই তাহলে আমাকে কিন্তু এই দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। তো ভারতবর্ষ সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাস করবার চলে আর কি। তো এখানে দেখো, একক নাগরিকত্ব এই কনসেপ্টটা বা সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া? তার উত্তর হবে ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর কি হবে? না, উত্তর ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন এই কনসেপ্ট বা এই ধারণাটা, একক নাগরিকত্ব কনসেপ্টটা কোথা থেকে নেওয়া? ব্রিটেন। এমন অনেক দেশ আছে যেখানে দ্বি নাগরিকত্ব চলে, যেমন কানাডা, আমেরিকা, এদের দ্বি নাগরিকত্ব চলে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, এটা আমরা ব্রিটেনের কনসেপ্ট থেকে নিয়েছি। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট পরের কোয়েশ্চেন আসি।
পরের কোশ্চেনে দেখি, পরের কোশ্চেনে যদি আসি, তবে হ্যাঁ একটা জিনিস বলে দিই, কিছু বিখ্যাত ভিআইপি ব্যক্তিদের ক্ষেত্রে যে তোমরা যদি গুগলে সার্চ করো দেখবে ডক্টর অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তেনাকে কিন্তু তিনি ভারতেরও নাগরিক, অবভিয়াসলি তিনি বাংলাদেশেও তাকে সাম্মানিক তোমার সিটিজেনশিপ দেওয়া হয়েছে। এগুলো ব্যতিক্রম, ক্লিয়ার? তো এটা আমি জেনারেল নিয়ম বললাম আমাদের যেটা আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেনে আছে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি পিসি ঘোষ, বিচারপতি রঞ্জন গগৈ, নাকি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, কোনটা? তো এখানে মনে রাখো যে লোকপাল জিনিসটা কি, আগে আমি বলবো লোকপাল জিনিসটা কি, তার আগে উত্তরটা একটু বলে দিই। যে বিচারপতি পিসি ঘোষ মানে পিনাকি চন্দ্র ঘোষ, নামটা একটু মনে রাখো, যে পিনাকি চন্দ্র ঘোষ, পিসি ঘোষ, ক্লিয়ার? উনি হলেন ভারতের প্রথম লোকপাল। লোকপাল জিনিসটা কি? লোক, লোক শব্দের অর্থ কি? জনগণ, আর পাল শব্দের অর্থ কি? রক্ষক, অর্থাৎ জনগণের রক্ষক লোকপাল। জিনিসটা কি না, বিভিন্ন যে সরকারি কর্মচারী, আধিকারিক, নেতা, মন্ত্রী, তাদের বিরুদ্ধে যদি কোনো করাপশন বা তাদের বিরুদ্ধে কোনো সরকারি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে কিন্তু লোকপালের বলে তাদেরকে কি করা হয় না, লোকপাল বলে তাদের বিচার করা হয়। মানে তাদের যে দুর্নীতি বা তাদের যে বিভিন্ন রকম করাপশনের সঙ্গে তারা যদি জড়িত হয়ে যায়, তো সেটার কি করা, আইনি প্রসেসে তার বিচার প্রক্রিয়া চলে, সেটাই হচ্ছে লোকপাল, ক্লিয়ার? 2019 সালে প্রথম লোকপাল, 2019 সালে পিনাকি চন্দ্র ঘোষ, বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ লোকপালের প্রথম চেয়ারপারসন ছিলেন। তো তার নেতৃত্বে তোমার লোকপাল গঠিত হয়েছিল, বা তার চেয়ারম্যানশিপে লোকপাল গঠিত হয়েছিল, বা তিনি চেয়ারম্যান ছিলেন, ক্লিয়ার? তো এই প্রশ্নটার উত্তর কি হবে? ভারতের প্রথম লোকপাল। তাহলে লোকপাল জিনিসটা কি না, জনগণের রক্ষক, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারী, নেতা, মন্ত্রীরা যদি কোনো রকম দুর্নীতি করাপশনের মধ্যে জড়িয়ে যায়, তার বিচার ব্যবস্থা, ক্লিয়ার? এতটুকু মনে রাখ, তাহলেই হবে। তো বিচারপতি পিসি ঘোষ বা পিনাকি চন্দ্র ঘোষ এই প্রশ্নের উত্তর হবে। 2019 সালে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। নেক্সট পরের কোশ্চেন, 15 পর 16 কোশ্চেন দেখো। 16 কোশ্চেনে আসি, সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার কথা বলা হয়েছে? 352, 56, 60 নাকি 68? এ তো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে, তাই না? তো তোমরা যারা জানো যে রাষ্ট্রপতি টোটাল 3 ধরনের জরুরি অবস্থা জারি করেন, তাই তো? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এখানে দেখো জরুরি অবস্থা এখানে বলে দিয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি তোমার মাথার সঙ্গে সঙ্গে ক্লিক করতে হবে কত নম্বর? তো আর্টিকেল নাম্বার 352। 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি কত? 356। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কত? 360। এই তিনটে আর্টিকেল তোমাকে এমনি মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় অনেকবার এসেছে, আপকামিং ডেতেও আসবে একদম, ঠিক আছে? তো অপশান হচ্ছে 352, ন্যাশনাল এমার্জেন্সি রাষ্ট্রপতি জারি করতে পারে। নেক্সট পরের কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে যদি আসি, তাহলে দেখবো যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর। তো আগে আমি বলেছিলাম যে লোকসভা, রাজ্যসভা দুটো কক্ষ পার্লামেন্টের, স্পেশালি লোকসভা আর হচ্ছে রাজ্যসভা। তো এখানে বলা হচ্ছে রাজ্যসভাতে যারা সদস্য হন বা যারা এমপি হন, তাদের মেয়াদ কত বছর? একদম মেয়াদ হচ্ছে 6 বছর। কিন্তু যদি বলতো লোকসভাতে, তাহলে কিন্তু 5 বছর হতো, তাই না? লোকসভায় হলে 5 বছর, কিন্তু রাজ্যসভায় বলেছে বলে এটা হবে কত? 6 বছর। অপশান সি। নেক্সট পরের কোশ্চেন, পরের দেখো 18 নম্বর কোশ্চেনে কি আছে, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? ব্রিটেন, আমেরিকা, আয়ারল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? দেখো ডিপিএসপি 36 to 51, আগেও বলেছি আবার বলে দিলাম, 36 থেকে 51 ধারার মধ্যে রয়েছে। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? ভারতবর্ষের ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপির কনসেপ্ট ভারতবর্ষে নেওয়া হয়েছে কনস্টিটিউশনে। এবার প্রশ্ন, আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে? আয়ারল্যান্ড নিয়েছে হচ্ছে স্পেন থেকে। আয়ারল্যান্ড তাদের ডিপিএসপির কনসেপ্ট নিয়েছে স্পেন থেকে। আমরা নিয়েছি কোথা থেকে? ভারতবর্ষ নিয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে, ক্লিয়ার? স্পেন থেকে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে ইন্ডিয়া, ক্লিয়ার? তো এখানে অপশান কি হবে? আয়ারল্যান্ড। নেক্সট পরের কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে যদি আসি, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? দেখো রাজ্যপাল কোনো একজন রাজ্যের রাজ্যপাল, বা তিনি চার্জে থাকতে পারেন একাধিক রাজ্যে অস্থায়ীভাবে। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী নাকি বিধানসভার স্পিকার? তো যিনি যে রাজ্যের রাজ্যপাল হন, জেনারেলি কি হয়, সেই হাইকোর্টের মানে সেই রাজ্যের হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি থাকেন, তিনি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান।
তাহলে যে রাজ্যের তিনি রাজ্যপাল হচ্ছেন সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। তাহলে উত্তর কি হবে? অপশন হবে বি। চলো আমরা চলে এসেছি 19 নম্বর কোশ্চেনে। চলো এবার 20 নম্বর কোশ্চেনটা একটু যাব। 20 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? এটা দিয়েছে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি না লোকসভা স্পিকার। তার প্রথম কথা, অ্যাটর্নি জেনারেল এই যে পোস্টটা রয়েছে না, এই মূলত কাজ কি এটাকে জানতে হবে। তার আগে বলে দিই উত্তরটা। তো উত্তরটা কি হবে? রাষ্ট্রপতি। তো অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে, তুমি ধরে নাও সরকারের হয়ে সুপ্রিম কোর্টে কোনো কেস লড়া, সরকারের হয়ে সুপ্রিম কোর্টে নিজের প্রতিনিধিত্ব করা, মানে আইনি যে দিকগুলো, সরকারের যে আইনি দিকগুলো, ঠিক আছে, তো সেই আইনি দিকগুলোর হচ্ছে সমস্ত কিছুর দায়িত্ব কার? এই অ্যাটর্নি জেনারেল। তিনি লড়বেন সামনে থেকে সরকারের হয়ে প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার? তো অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল নাম্বার কত না? আর্টিকেল নাম্বার হচ্ছে 76। অ্যাটর্নি জেনারেল আর্টিকেল নাম্বার হচ্ছে 76। সেই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন যিনি, তিনি হলেন রাষ্ট্রপতি। অপশন সি। ক্লিয়ার? নেক্সট চলো আমরা 21 নম্বর কোয়েশ্চেনে আসি। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেনে যদি দেখি, দেখো সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান কত হতে পারে? ঠিক আছে, তো সংসদ বা পার্লামেন্ট, তোমরা জানো যে পার্লামেন্টে বর্তমানে 3টে করে অধিবেশন হয়। কি কি অধিবেশন? একটা হচ্ছে বাজেট অধিবেশন হয় না? বাজেট তোমরা দেখে থাকো, এটা ফেব্রুয়ারি মাসে জেনারেলি শুরু হয়। আচ্ছা, বাজেট অধিবেশন হয়। একটা হচ্ছে তোমার মনসুন অধিবেশন হয়, একটা হচ্ছে মনসুন, আর একটা হচ্ছে মানে বর্ষাকালীন যে অধিবেশন, আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন হয়। তার মানে বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন। ক্লিয়ার? 3টে অধিবেশন জেনারেলি হয় বছরে। তো বলা হচ্ছে সংবিধানে এরকমই জিনিস বলা আছে যে সর্বাধিক সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান, মানে 3টে অধিবেশন হয়, ঠিক আছে, বাট বছরে কমসে কম 6 মাস অন্তর না, মিনিমাম, সর্বাধিক মানে মিনিমাম নয় ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে সময়ের ব্যবধান হবে। দুটো অধিবেশন তো করতেই হবে, কারণ 12 মাস, তো 6 মাস ব্যবধানের মধ্যে 6 মাস ব্যবধানে দুটো অধিবেশন করতে হবে। যদিও আমরা 3টে অধিবেশন করি, কিন্তু বলা আছে যে সর্বাধিক সময়ের ব্যবধান কত হতে পারে? দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান হতে পারে সর্বোচ্চ 6 মাস। খুব ভালো কোয়েশ্চেন এটা। নেক্সট পরের কোয়েশ্চেন হচ্ছে যে 22 নম্বর কোয়েশ্চেন। দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়? তো উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ নাকি গুজরাট? 4টি অপশন দেওয়া আছে। যারা জানো তারা জানো যে রাজস্থানে নাগৌর জেলা, এখানে সর্বপ্রথম তোমার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। সেটাও কবে? সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ডেট, তো অক্টোবর 2, 1959। অক্টোবর 2, 1959-এ রাজস্থানের নাগৌর জেলায় সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। ক্রমে ক্রমে সেটা বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে শুরু হয়, তো এটা কিন্তু প্রথম, মনে রাখবে এটা, ঠিক আছে। 2 অক্টোবর তোমরা জানো যে মহাত্মা গান্ধীর জন্মদিন, এই দিনটা আমরা পালন করি অহিংস দিবস হিসাবে পালন, নন ভায়োলেন্স ডে যেটাকে বলে, সেটা পালন করে থাকি 2 অক্টোবর। ক্লিয়ার? নেক্সট পরের কোয়েশ্চেন 23 নম্বর কোয়েশ্চেনে দেখো, 23 নম্বর কোয়েশ্চেন কি বলছে? দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত বলেছে? ভালো করে খেয়াল করবে, 12টা তফসিল আছে, তো তার মধ্যে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে রয়েছে? 8ম, 9ম, 10ম নাকি 11ম? তাহলে জানো তারা জানো যে 10ম তফসিলে তোমার দলত্যাগ বিরোধী বা অ্যান্টি ডিফেকশন ল। এ নিয়ে অ্যান্টি ডিফেকশন ল কি সেটা অন্য কোনো দিন ক্লাসে বলবো যে অ্যান্টি ডিফেকশন লটাকে। আজকে আপাতত উত্তরটা জেনে রাখো, সেটা হচ্ছে 10ম তফসিলে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এই যে অ্যান্টি ডিফেকশন ল যে সময় এসেছিল সেটা হচ্ছে মনে রাখবে 1985-এ। 1985-এ তৎকালীন তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এটাও পড়ে কিন্তু পরীক্ষায়, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। 1985-এ রাজীব গান্ধীর সময় দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের তফসিলের 10 নম্বরে তোমার এন্ট্রি করানো হয় বা অন্তর্ভুক্ত করানো হয়। নেক্সট চলো আমরা পরের কোয়েশ্চেনে আসি। 24 নম্বর কোয়েশ্চেনটা আসি। 24 নম্বর কোয়েশ্চেনে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? দেখো আগে অর্থ বিল নিয়ে একটা বলেছিলাম, এখানে অর্থ বিলের সংজ্ঞাটা বলা হয়েছে কোন ধারাতে? 110, 112, 117 নাকি 124? খুব ইম্পর্টেন্ট, অর্থ বিল মানেই মনে রাখবে কত? 110, সেন্ট্রালের অর্থ বিল, সেটা হচ্ছে 110-এ সংবিধানের অর্থ বিল। আর একটা আমি বলেছিলাম অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যাবে, রাজ্যসভাতে না, লোকসভাতে কেবলমাত্র। ক্লিয়ার? নেক্সট পরের কোয়েশ্চেন
25-এর কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন কি বলছে? 25 নম্বর কোশ্চেন বলছে কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারে? রিট জারি, ক্লিয়ার? তো কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট? চারটে অপশন, 20, 32, 226 আর 352, চারটে ধারা এখানে লেখা আছে। তো সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। প্রথম কথাকে দেখো, মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই রিট জারি করতে পারে। তো প্রশ্ন এখানে দিয়েছে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় রিট জারি করতে পারে, তাহলে উত্তর এখানে কি হবে? সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় হচ্ছে রিট জারি করতে পারে, ক্লিয়ার? এখন রিট কি কি রিট আছে, রিটগুলো তোমরা নিশ্চয়ই জানো, যে ওই যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, এরকম রিট আছে না 5টা। যদি সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় কোনো একজন ব্যক্তি, সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে, তাকে লোয়ার কোর্টের আশ্রয় নিতে হবে না, ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে, ক্লিয়ার? সেখানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট থেকে তোমার কি রিট জারি হয়, ক্লিয়ার? পরে অন্য কোনো দিন ক্লাস সিচুয়েশন আসলে আমি রিট নিয়ে বিস্তর বলবো। তো এখানে জাস্ট আমি বলে দিই যে রিট জারি করতে পারে যেটা হচ্ছে আর্টিকেল নম্বর 32-এ কে? সুপ্রিম কোর্ট। এবার হাইকোর্ট সেটা জারি করতে পারে কত না 226-এ হাইকোর্ট রিট জারি করতে পারে, এটা হাইকোর্ট, হ্যাঁ হাইকোর্ট রিট জারি করতে পারে 226-এ, সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে 32 নম্বর আর্টিকেলে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে। নেক্সট পরের কোয়েশ্চেন 26-এ দেখো, 26-এ কোয়েশ্চেনে চলে আসি আমরা। 26-এর কোয়েশ্চেনটা দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? খুব ভালো কোয়েশ্চেন। তো ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, কোত্থেকে বলবি? উত্তর হবে কি রাশিয়া, যেটা আমরা তৎকালীন দিনের যে সোভিয়েত ইউনিয়ন যেটা আজকের দিনের হচ্ছে রাশিয়া, সেখান থেকেই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বা এফডি সেটা নেওয়া হয়েছে। আগে আমরা একটা বললাম যে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে বলে দিয়েছি। ফান্ডামেন্টাল ডিউটি এক্ষেত্রে কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, ওখান থেকে নেওয়া হয়েছে, ক্লিয়ার? চলো নেক্সট পরের কোয়েশ্চেন 27 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, যে ভারতের সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে? আমি আগে পড়াতে গিয়ে বলেছি তোমাকে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, 3 ধরনের এমার্জেন্সি রাষ্ট্রপতি জারি করতে পারেন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা কত নম্বর আর্টিকেল? 360। আগেই বলেছি যে 252 কি আছে? ন্যাশনাল এমার্জেন্সি, সরি 252 নয়, 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 কি আছে? স্টেট এমার্জেন্সি, আর 360 আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 3টে এমার্জেন্সি তোমাকে মনে রাখতে হবে, তাই উত্তর হচ্ছে এখানে 360, ক্লিয়ার? নেক্সট চলো 28-এর কোয়েশ্চেনে চলে আসি। 28-এর কোয়েশ্চেনটা যদি দেখি, তো দেখো 28-এর কোয়েশ্চেনটা, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, একটি মৌলিক অধিকারে পরিণত হয়েছে? দেখো এডুকেশনের উপর এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, রাইট টু এডুকেশন, তো তাকে মৌলিক অধিকারে আমরা ইনক্লুড করেছি পরবর্তীকালে। কততম অ্যামেন্ডমেন্টে? 42, 44, 86 নাকি 92? কততম অ্যামেন্ডমেন্টে? সেটা হচ্ছে তোমরা জানো যে 86তম যে অ্যামেন্ডমেন্ট 2002, 86তম অ্যামেন্ডমেন্ট 2002-এ আমরা কি করেছি, তাকে রাইট টু এডুকেশনকে করেছি একটা মৌলিক অধিকার। এবং আর্টিকেল নাম্বারটা একটু মনে রাখো, 21-এর এ আর্টিকেলে তোমার কিন্তু রাইট টু এডুকেশন অ্যাজ এ মৌলিক অধিকার, মানে মৌলিক রাইট যেটা আমরা বলি ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড করেছি 21-এর এ 86তম অ্যামেন্ডমেন্ট, ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তর কাঠামো কথা কোন কমিটির সুপারিশে বলা হয়েছিল? ত্রিস্তর কাঠামো বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, একটা হচ্ছে তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে তোমার জেলা পরিষদ যেটা রয়েছে, ওকে? তো ত্রিস্তর যে মানে জেলা যেটা, সেটা হচ্ছে ত্রিস্তরের যে কাঠামো, 3টে যে কাঠামো, পঞ্চায়েতের যারা ভোট দিয়েছে তারা নিশ্চয়ই জানো। তো সেই কাঠামোয় কোন কমিটির সুপারিশ, কোন কমিটি এই বিষয়টা সুপারিশ করেছিলেন? এর উত্তরটা একেবারে তোমাকে মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। তো এখানে তোমাকে মনে রাখতে হবে বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সালটা 1957-এ এরা হচ্ছে সাবমিট করেছিল তাদের রিপোর্ট। তো সেই কমিটি ত্রিস্তর কাঠামো, পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠুক ত্রিস্তর কাঠামোর মধ্যে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টের মধ্যে। তো সেটাই এখানে বলবন্ত রায় মেহতা কমিটি, সেটা 1957-এ, ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো 30, আজকে লাস্ট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেটস বলা হয়? মানে ভারতবর্ষ অসংখ্য বা অনেকগুলো স্টেটসের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে রাজ্যসমূহের ইউনিয়ন। কত নম্বর ধারা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নাকি 5 নম্বর? কোন ধারায় বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস হলো ভারতবর্ষ? তা উত্তর এখানে কি 1 নম্বর ধারাতেই, সংবিধানের একেবারে 1 নম্বর ধারাতেই বলা হয়েছে যে ভারতবর্ষ রাজ্যসমূহের ইউনিয়ন, ক্লিয়ার? তা উত্তর হবে অপশান এ। তো আজকে তোমাদের 30টা কোশ্চেন ইন্ডিয়ান পলিটির ওপর আমি রাখলাম,
ক্লিয়ার? তোমাদের কেমন লাগছে ক্লাসটা সেটা অবশ্যই তোমরা জানাবে, আর তোমাদের কত স্কোর হলো সেটাও তোমরা অবশ্যই জানাবে। আশা করি বুঝতে পারলে। এরকমই আমরা আরও নানান রকম ক্লাস আনবো। তোমাদের যদি কোনো রকম আরও নতুন 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 ক্লাস তোমরা চাও, বা নতুন তো কী বিষয়ের ওপর ক্লাস চাইছো, বিশেষ করে জিকে এর ওপর, বা কেমন লাগছে ক্লাসটা, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।